নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ চলে এসেছি তোমাদের সাথে ইকোনমিক্সের ক্লাস নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12-এর চ্যাপ্টার 14 ন্যাশনাল ইনকাম। তো কীভাবে এই ন্যাশনাল ইনকাম এই ব্যাপারটা করতে গেলে তার আগে আমাদের কিছু জিনিসের সম্বন্ধে জানতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে গিয়ে চূড়ান্ত উৎপন্ন দ্রব্য বা ফাইনাল প্রোডাক্ট, অন্তর্বর্তী দ্রব্য বা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, তারপর অবচয় বা ডেপ্রিসিয়েশন, মজুদ প্রবাহ, স্টক অ্যান্ড ফ্লোজ। তো এগুলো জানতে হবে। সর্বপ্রথমে আমরা 1 আর 2 জানবো। মানে আমরা তো কিছু দ্রব্য উৎপাদন করি, একটা নির্দিষ্ট বছরে কিছু দ্রব্য উৎপাদন করি। সেই দ্রব্যগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ফাইনাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। তো আর প্রথমে আমরা পড়ে নিচ্ছি অন্তর্বর্তী দ্রব্য। এটাই আমাদের প্রথমে বুঝতে হবে। যখনই আমরা অন্তর্বর্তী দ্রব্য নামটা শুনছি, অর্থাৎ অন্তর্বর্তী মানে আমাদের মাথায় একটা চিন্তা আসছে যে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে অ্যাফিলেটেড এই দ্রব্যটা। অন্তর্বর্তী মানে অন্য কোনো কিছুর সাথে জড়িত আছে নিশ্চয়ই, অন্তর্বর্তী বা কোনো কিছুর মধ্যে আছে, এটাই তো স্বাভাবিকভাবে বুঝি অন্তর্বর্তী মানে। তো অন্তর্বর্তী দ্রব্য কোনগুলো বলা হচ্ছে, কোনো বছর যে পরিমাণ দ্রব্য উৎপাদন হচ্ছে, ঠিক আছে, সেই দ্রব্যটাই অন্য কোনো দ্রব্যের মধ্যে ইউজ হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে। আবার ভালো করে বলছি, কোনো একটা বছর, সেই বছরে একটা নির্দিষ্ট পরিমাণে দ্রব্য উৎপন্ন হচ্ছে, সেই দ্রব্যটাই অন্য কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, হয়ে সেটা শেষ হয়ে যাচ্ছে। যেমন ধরা যাক, উদাহরণের সাহায্যে বলা যাক, ধরো এক বছর কিছু ময়দা মানে ধান উৎপন্ন, কৃষক কিছু ধান উৎপন্ন করলো। তো সেই ধানগুলো এবার সে নিশ্চয়ই সব ধান খাওয়ার জন্য দেবে না, কিছু দেবে আটার কলে, যেখানে মানে গম ভাঙিয়ে যে আটা ফাটা বানাবে, সেই আটাগুলো আবার যাবে রুটির কারখানায়, সেখানে সেই আটাগুলো ময়দাগুলো দিয়ে রুটি বানাবে। তো এখানে প্রথমে আমার কাছে মূল দ্রব্যটা ছিল গম। এবার গমটাকে আমরা সরাসরি পুরো ভোগের জন্য ইউজ করতে পারতাম না, করিনি। আমরা পুরো গমটা ভোগের জন্য ইউজ করিনি, ভোগ করিনি। আমরা কী করলাম, সেই গমটাকে অন্য কোনো দ্রব্য উৎপাদন করতে পাঠালাম। সেই গমটাকে আমরা অন্য কোনো দ্রব্য উৎপাদন করতে পাঠালাম, তার জন্য আমরা কী করলাম, গমটাকে আটা কলে পাঠিয়ে দিলাম। আটা কল কী করবে, আটাটা ভাঙিয়ে সেটা দিয়ে রুটি কোম্পানিতে পাঠিয়ে দেবে। এইভাবে দ্রব্যটা সেই বছর উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হয়ে সম্পূর্ণভাবে অন্য কোনো দ্রব্যের উৎপাদনের জন্য চলে যাচ্ছে এবং তার ফলে ও শেষ হয়ে যাচ্ছে, মানে অন্য কোনো দ্রব্যের সাথে সে জড়িত হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলোকে বলা হচ্ছে অন্তর্বর্তী দ্রব্য বা ইন্টারমিডিয়েট গুডস বা প্রোডাক্ট। একটা উদাহরণের সাহায্যে বলি, ধরো একটা কয়লা খনি থেকে কিছু কয়লা উৎপন্ন করছে, মানে বের করছে যেগুলো শ্রমিকেরা। তো সেই কয়লাগুলো ধরো বিদ্যুৎ শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। কয়লা উৎপন্নগুলো আমরা সরাসরি ভোগ করছি না, কয়লা থেকে আমরা সরাসরি রান্না করছি না, কয়লা থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন হচ্ছে, সেই বিদ্যুৎ আমরা ইউজ করছি। কয়লা থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে, সেই বিদ্যুৎ আমরা ইউজ করছি। অর্থাৎ কি, কয়লাটা অন্য একটা দ্রব্যের মধ্যে ঢুকলো, অন্য একটা প্রোডাক্টের মধ্যে ঢুকলো, ঢুকে তারপরে আমরা ইউজ করছি। কয়লা সরাসরি আমরা ইউজ করছি না। তো এই দ্রব্যগুলোকে বলা হচ্ছে অন্তর্বর্তী দ্রব্য। এগুলো অন্য কোনো দ্রব্যের কাজে লাগছে, এগুলো হচ্ছে অন্তর্বর্তী দ্রব্য। এবার আসছি আমরা চূড়ান্ত দ্রব্য বা ফাইনাল গুডস, ফাইনাল প্রোডাক্ট। তো ফাইনাল প্রোডাক্টটা কি? ফাইনাল প্রোডাক্টটা হলো, আগেরটা ছিল অন্তর্বর্তী দ্রব্য, সেটা কি ছিল, অন্যান্য দ্রব্যের কাজে ব্যবহৃত হচ্ছে, অন্য দ্রব্যের উৎপন্নে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এক্ষেত্রে ফাইনাল দ্রব্যটা সরাসরি কোনো ভোগকারী সরাসরি সে ইউজ করবে। অর্থাৎ কীরকম, ধরো এই কয়লাটাই, যে কয়লার উদাহরণ দিলাম, সেই কয়লাটাই যদি বিদ্যুৎ কেন্দ্রে না গিয়ে সরাসরি যদি আমাদের কাছে আসে, আমরা সরাসরি এটা দিয়ে রান্না করব, তো আমরা ডাইরেক্ট এটাকে ভোগ করছি। তো এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে ফাইনাল গুডস। এই কয়লাটাকে আমরা কিন্তু পারতাম তাপবিদ্যুৎ কেন্দ্রে দিতে, তাহলে কী হতো, সেক্ষেত্রে সেটা হয়ে যেত অন্তর্বর্তী দ্রব্য। সেটা অন্য দ্রব্য উৎপন্ন করছে, বিদ্যুৎ উৎপন্ন করছে, কিন্তু এখানে যখনই আমরা সেটা রান্নার কাজে ব্যবহৃত করব, জ্বালানির কাজে ব্যবহৃত করব, তখনই সেটা হয়ে যাবে ফাইনাল প্রোডাক্ট বা চূড়ান্ত দ্রব্য। এবার একটা ব্যাপার হচ্ছে যে কোনো দ্রব্য, কিছু কিছু দ্রব্য আছে যেগুলো চূড়ান্ত আবার অন্তর্বর্তী, এই দুটোই হয়। যেমন কয়লাটাই, যেমন কি একটা ক্ষেত্রে সে অন্য জায়গায় ইউজ হলো, আবার একটা ক্ষেত্রে সে ফাইনালে ইউজ হলো। সেরকম কিছু নুন হয়, যেমন আমরা যদি লবণকে ডাইরেক্ট ভোগ করি, তাহলে সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে ফাইনাল প্রোডাক্ট।
কিন্তু এই নুনই আবার কোনো বিস্কুট কোম্পানি বা কোনো কোম্পানি যখন এই নুনটাকে তাদের বিস্কুট বা অন্য কিছু তৈরি করতে যখন ব্যবহার করবে তখন এটা হচ্ছে অন্তর্বর্তী। কিন্তু আমরা যখন জাতীয় ইনকাম মাপবো তখন এই অন্তর্বর্তী দ্রব্যগুলো খুবই বাজে হয়, মানে এগুলো একটা অসুবিধা তৈরি করে ফেলে। অন্তর্বর্তী দ্রব্য কীভাবে অসুবিধা তৈরি করে সেটা নিয়ে আলোচনা করা হবে যখন আমরা মেজারমেন্ট করব ন্যাশনাল ইনকামগুলো। তো নেক্সট আসি অবচয় বা ডেপ্রিসিয়েশন। সবাই টুকটাক মোটামুটি আশা করি এটা সম্পর্কে জানে অবচয় ব্যাপারটা কি, ডেপ্রিসিয়েশন। তো অবচয় হলো তুমি কোনো একটা দ্রব্য কিনলে, মানে ইকোনমিক্সের সাধারণ ভাষায় বলা হচ্ছে গিয়ে দ্রব্য সামগ্রীর ব্যবহারের ফলে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, দীর্ঘদিন ব্যবহার করার ফলে যে ক্ষয়ক্ষতি সেটাকেই বলে অবচয়। এবার একটা উদাহরণের সাহায্যে বলি, ধরো তুমি কোনো একটা দ্রব্য কিনলে, তো তুমি সেটা ইউজ করতে করতে সেটা তো সারা জীবন একই থাকবে না, তার নিশ্চয়ই কিছু ক্ষয়ক্ষতি হবে। ধরো একটা সাইকেল কিনলে, সাইকেল কেনার পরে কিছুদিন পর একটা তার টায়ার চেঞ্জ করতে হলো বা সিট চেঞ্জ করতে হলো। এই যে দ্রব্য সামগ্রীর যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এই ক্ষয়ক্ষতিটা তোমার যখন পূরণ করছে, এই যে ব্যয়টা, এটাই হচ্ছে অবচয়। এই যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে সেটাই অবচয়। একটা ফ্রিজ কিনলে, ফ্রিজটা চলার পর দেখবে 5-6 বছর পর বলছে এর কমে গেছে, এসির যে ফ্যানটা থাকে সে ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো অর্থাৎ কি তোমাকে ওটা চেঞ্জ করতে হবে, ওই চেঞ্জের জন্য তোমাকে কিছু টাকা দিতে হবে, ওইটা হচ্ছে অবচয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, অবচয় বা অবিচ্যুতি। এটাকে বলে ডেপ্রিসিয়েশন। এই যে স্বাভাবিকভাবে যে ক্ষতিটা হচ্ছে, নর্মালি কোনো একটা দ্রব্য যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, সেটা ইউজের ফলে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, এটা হচ্ছে অবচয়। এবার জানতে হবে মজুদ ও প্রবাহ কী। এর একটা ভালো জিনিস, ধরো মজুদ, একটা উদাহরণের সাহায্যে দিই। মজুদ ও প্রবাহ, সবার কাছে একটা স্বাভাবিক একটা ধারণা তৈরি হচ্ছে মজুদ মানে হচ্ছে স্টক, মানে স্টকে যা আছে, আর প্রবাহ মানে হচ্ছে ফ্লো, যেটা বইছে। এবার মজুদ ও প্রবাহর ব্যাপারটা কী হয়, ধরো একটা চৌবাচ্চায় কিছু জল আছে, এবার জলটাকে আমি মাপবো। তো আমি যখন খুশি মাপতে পারি চৌবাচ্চায় যে জল আছে, এই জলটা কত পরিমাণ জল আছে, এটা আমি আজকেও যা পরিমাণ জল দেখতে পাবো, কাল আসলেও সেই একই পরিমাণ জল দেখতে পাবো। এবার ধরো চৌবাচ্চার তলা দিয়ে একটা ফুটো করে দিলাম, এবার জলটা বেরাবে। এই বেরানোর যে সময়সীমাটা, এই কত গতিবেগে বেরাচ্ছে, এই ব্যাপারটাকে যে যখন আমরা মাপবো, সে আমাকে একটা নির্দিষ্ট টাইমে মাপতে হবে। কারণ কি, জল যখন পুরো চৌবাচ্চা ভর্তি থাকবে তখন যে জলটা পড়বে বহু স্পিডে পড়বে। এরপরে যখন জলটা আস্তে আস্তে কমতে কমতে থাকবে তখন জলের স্পিডটা কমে যাবে আস্তে আস্তে। অর্থাৎ কি, চৌবাচ্চার যখন মানে ফুটো করা ছিল না, পুরো চৌবাচ্চার কত পরিমাণ জল আছে সেটাকে আমরা যদি মাপতে যাই, যখন খুশি মাপতে পারি। যখনই চৌবাচ্চার আমি ওই ফুটো করে দেওয়ার ফলে জলের যে প্রবাহটা হবে, জল যে বেরাবে, ফ্লো করবে, সেইটাকে আমরা যখন মাপবো একটা সময়সীমা ধরে নিতে হবে, নির্দিষ্ট সময় ধরতে হবে। এটা হচ্ছে স্টক অ্যান্ড ফ্লো। এবার অর্থনীতিতে স্টক আর ফ্লো ব্যাপারটা কী, ধরো টাকা, মানে দেশের টাকার ব্যাপারটা বলছি। ধরো দেশের জনসংখ্যার হাতে মোট যে টাকাটা আছে, আরবিআই হিসাব অনুসারে, আরবিআই তো একটা খুচরো চালানা তৈরি করলেও তার কাছে হিসাব থাকে যে এই বছর এতগুলো হয়েছে, আর আগের বছর এত টাকা ছিল, মোট এত টাকা আছে। এবার জনসাধারণের হাতে যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে গিয়ে তোমার স্টক, মজুদ। এই টাকাটাকে তুমি যে কোনো টাইমে, বছরের যে কোনো দিনে মাপতে পারো, একই তো পরিমাণ থাকবে। আরবিআই যতদিন না পর্যন্ত টাকা ছাপাচ্ছে এই ব্যাপারটা তো একই থাকবে। যখন খুশি তুমি ধরলাম দেশে মোট 500 কোটি টাকা আছে, তো তুমি আজকে মাপো, কাল মাপো, পরশু মাপো, সেই 500 কোটি টাকাই থাকবে, ওটা বাড়বে না। কিন্তু যদি আমরা এটা ধরি যে দেশের জনসাধারণের আয়ের ব্যাপারটা, মানে কত কার আয় বাড়ছে কমছে, এই ব্যাপারটা যদি মাপি, তাহলে সেটা হয়ে যাচ্ছে ফ্লো। এটা হয়ে যাচ্ছে ফ্লো। কেন হচ্ছে? কারণ আয় কখনো স্থির থাকে না। হয়তো আজ এর আয় বেড়েছে, ওর আয় কমেছে, হয়তো তার আয় আজ বেড়েছে, কাল কমেছে। এই জন্য এই ব্যাপারটা যে হচ্ছে যে এটা ভ্যারিয়েবল। মানুষের যে আয়ের যে আয়টা, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। সেটা হচ্ছে ফ্লো। একটা নির্দিষ্ট সময়সীমা ধরে নিতে হয় যে এই সময় এই মানুষটার কত পরিমাণ আয় হয়েছে, এই সময় এই মানুষটার কত পরিমাণ আয় হয়েছে, এটা হচ্ছে ফ্লো। আর স্টক ব্যাপারটা হচ্ছে দেশের জনসাধারণের হাতে যত পরিমাণ টাকা আছে সে টোটাল ব্যাপারটা হচ্ছে স্টক। এটা তো আর বাড়ছে বা কমছে না, এই টাকাটা স্থির আছে, কিন্তু মানুষের আয়টা তো বাড়ছে কমছে, তার জন্য এটা ফ্লো। তো যে জিনিসটা স্থির আছে সেটাই মজুদ, এবং যে জিনিসটা তোমার কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে সেটা হচ্ছে প্রবাহ বা ফ্লো। বোঝা গেল? তো নেক্সট আসি আমরা
এবার নেক্সট আসছি আমরা জাতীয় আয় কাকে বলে, ন্যাশনাল ইনকাম কাকে বলে। তো ন্যাশনাল ইনকাম কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় এই যখন জাতীয় কোনো আয়ের যে ব্যাপারগুলো এগুলো মাপতে গেলে একটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্দিষ্ট একটা ভৌগোলিক ক্ষেত্র ধরে নিতে হয়। তো জাতীয় আয় কাকে বলে, সে সঙ্গে আমরা পাবো কোনো একটি নির্দিষ্ট বছরে একটি দেশের স্বাভাবিক বাসিন্দাদের দ্বারা উপার্জিত সকল চূড়ান্ত দ্রব্য এবং সেবা কার্যের অর্থমূল্যকে বলে জাতীয় আয়। চূড়ান্ত দ্রব্য বলেছে মানে ফাইনাল প্রোডাক্ট, ইন্টারমিডিয়েট গুড এখানে চলবে না, ফাইনাল প্রোডাক্ট, একমাত্র ফাইনাল প্রোডাক্ট যেটা একবারই একটা কাজেই ব্যবহৃত হচ্ছে, সে বারবার অন্য কোনো দ্রব্যের মধ্যে ঢুকবে না। তো অর্থাৎ আমরা আবার পড়ি ব্যাপারটা, কোনো একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দেশের অভ্যন্তরে যতগুলো মানুষ আছে তারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকার্য উৎপন্ন করছে তার আর্থিক মূল্যের যোগফলকে বলা হচ্ছে জাতীয় আয়। সেই একটা নির্দিষ্ট দেশের লোক, সে কিছু লোক তো বাইরেও থাকে, দেশের বাইরেও থাকে, কিন্তু তার সে কর্মসূত্রে বাইরে গেছে, বাইরে থেকে টাকাটা ইনকাম করে তো দেশেই দিচ্ছে। তো সেই দেশের ভিতরে অবস্থিত লোকগুলো বা বাইরে যেখানেই থাক তাদের মোট যে উপার্জিত যে আয়টা সেটার আয় বা সেবাকার্যের অর্থমূল্যের যোগফলটাকে বলা হচ্ছে জাতীয় আয়। এবার আমরা পড়ব অভ্যন্তরীণ আয়। আগেরটা ছিল জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, এটা হচ্ছে অভ্যন্তরীণ আয়, ডোমেস্টিক ইনকাম। তো ন্যাশনাল ইনকামে কী কী ছিল, কোনো দেশের লোক হতে হবে, একটি নির্দিষ্ট সময় কোনো দেশের লোক হতে হবে, সে দেশের লোকটা দেশের মধ্যে আছে বা বাইরে আছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু লোকটা দেশ ইনকাম করে খরচ কোথায় করবে, আমাদের দেশে, সেরকম লোক দরকার। সেরকম লোক বাইরেও আছে, আমাদের দেশের লোক যারা বাইরে গিয়ে কাজ করছে তাদের ইনকামটা প্লাস দেশের যে লোকগুলো আমাদের দেশের লোক হতে হবে, সেই দেশের লোকগুলোর ইনকামটা টোটালটা যোগফল হচ্ছে গিয়ে একটা দেশের জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। বাট ডোমেস্টিক ইনকাম কি, ডোমেস্টিক মানে হচ্ছে গিয়ে তোমার দেশের অভ্যন্তরে, এখানে দেশের অভ্যন্তরে তোমার যত লোক আছে, সে দেশের অভ্যন্তরে তো এমন লোক আছে যারা বাইরের থেকে এসছে, অন্যান্য দেশ থেকে আমাদের দেশে বিজনেস করতে এসছে। যেমন আমাদের দেশ থেকে বাইরের দেশে যায় কিছু মানুষ কাজের সূত্রে, সেরকম তো বাইরের দেশ থেকেও আমাদের দেশে আসে কিছু লোক কাজের সূত্রে। তো তাদের আয়টা প্লাস আমাদের দেশের লোকের আয় সব মিলিয়ে টোটালটা মিলিয়ে হচ্ছে ডোমেস্টিক ইনকাম। আমাদের দেশের মোট কত উৎপন্ন হলো, আমাদের দেশে মোট কত উৎপন্ন হলো। এবার এর মধ্যে কত টাকাটা তারা বাইরে, যারা বিদেশ থেকে এসছে তারা বাইরে নিয়ে যাবে সেটা আমরা ভাববো না, আমরা ভাববো আমাদের দেশে মোট কত উৎপাদন হলো, এটা হচ্ছে গিয়ে ডোমেস্টিক ইনকাম। তো ডোমেস্টিক ইনকাম আর ন্যাশনাল ইনকামের মধ্যে পার্থক্যটা এখানেই যে ডোমেস্টিক ইনকামে শুধু মানে কোনো দেখবে না যে লোকটা বাইরে আছে কি না দেশের আছে, আমার দেশের লোক প্লাস বাইরের যা লোক আছে আমার দেশের অভ্যন্তরীণ সীমানার মধ্যে, আমার এই যে ভারতবর্ষে যতটা জায়গা আছে সেই জায়গার মধ্যে যতগুলো লোক আছে, সে লোকগুলো বাইরের সংস্থা হোক আমাদের দেশের সংস্থা হোক, সবাই মিলে যা উৎপন্ন করছে, যা আমাদের দেশের সমস্ত লোক মিলে বা বাইরের লোক মিলে যা উৎপন্ন করছে সেটাই হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ উৎপাদন বা অভ্যন্তরীণ আয়। ঠিক আছে, আর আমাদের অন্যদিকে আমাদের দেশের জাতীয় আয়, ন্যাশনাল ইনকামটা বলতে গেলে শুধু আমাদের দেশের যে সমস্ত লোক আছে সেই দেশের লোকগুলো আমাদের দেশের আন্ডারের মধ্যে কাজ করছে বা বাইরে কাজ করছে সেটা ফ্যাক্টর নয়, কিন্তু আমাদের দেশের লোক হতে হবে, তারা যা ইনকাম করছে সেটা হচ্ছে কি আমাদের দেশের ন্যাশনাল ইনকাম। এই ন্যাশনাল ইনকামটাই হচ্ছে জিডিপি, এই যে আমরা জিডিপি করছি এটাই হচ্ছে জিডিপি। তো বোঝা গেল এই দুটোর মধ্যে পার্থক্যটা, একটা হচ্ছে গিয়ে দেশের মধ্যের লোক প্লাস বাইরের দেশের লোকেরা যা আমাদের দেশের ভৌগোলিক ক্ষেত্রের মধ্যে যা ইনকাম করছে সেটা হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ আয়, অভ্যন্তরীণ। কিন্তু আর ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে শুধু দেখবে না যে তুমি আমাদের শুধু নিজেদের দেশের লোক দেখবে, সে বাইরের কাজ করুক বা ভিতরে কাজ করুক দেশের, সেটা দেখবে না, শুধু দেশের লোক হতে হবে সে। তো এই দুটো ছিল এর পার্থক্য। এবার এই দুটোর পার্থক্যের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এনএফআইএ, নেট ইনকাম। এই দুটো বোঝা গেল। এবার আমরা বুঝবো এনএফআইএ, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ব্যাপারটা কী হচ্ছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে যত সমস্ত লোক আছে, ধরলাম 120 কোটি, আমাদের আদমশুমারি অনুযায়ী 2011 সালে অনুযায়ী 121 কোটি লোক ছিল। এবার ধরলাম 121 কোটির মধ্যে
110 কোটি আমাদের দেশের মধ্যে আছে, 110 কোটি লোক আমাদের দেশের মধ্যে আছে, ঠিক আছে। আর তাহলে 11 কোটি লোক কোথায় গেল? 11 কোটি লোক সারা বিশ্বে আছে, আর বাকি সারা বিশ্বের অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে আছে। সেরকমই অন্যান্য দেশের, ধরো আমরা ধরলাম আমেরিকার ধরলাম, বা অন্যান্য যে কোনো দেশের ধরলাম, অন্যান্য দেশের লোকরা সেরকম কিছু সব ছড়িয়ে ছিটিয়ে আমাদের দেশে কিছু না কিছু লোক আছে, ঠিক আছে। আমাদের দেশের লোকেরা যখন বাইরে থেকে কিছু ইনকাম করছে, সেরকম বাইরের দেশের লোকেরা তো আমাদের দেশ থেকে কিছু ইনকাম করে নিয়ে যাচ্ছে। এই দুটোর বিয়োগফলটা কী হবে? আমাদের দেশের লোক বাইরে থেকে যা উপার্জন করছে মাইনাস বাইরের লোক আমাদের দেশ থেকে যা উপার্জন করছে, এই দুটোর বিয়োগফলই হচ্ছে গিয়ে NFIA, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বাইরে থেকে মোট আমাদের যে এইটা ব্যাপারটা মাইনাস তো নেগেটিভও হতে পারে। যেমন ধরো আমি একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। ধরো আমাদের দেশের লোক মানে সমস্ত মানে যারা বাইরে কর্মরত, তারা বাইরে থেকে মোট 500 কোটি টাকা নিয়ে আসলো, একটা নির্দিষ্ট সালে 500 কোটি টাকা, ঠিক আছে। এবার বাইরের দেশের লোকেরা আমাদের দেশ থেকে ধরো 400 কোটির বিজনেস করে গেল, 400 কোটি টাকা নিয়ে গেল তাদের দেশে। তাহলে এখানে আমার NFIA কী হলো? প্লাস পজিটিভ ছিল। NFIA কত হবে? আমাদের 100 কোটি হবে আমাদের NFIA। এই 100 কোটি টাকা আমাদের প্রফিট, ঠিক আছে। এবার ধরো আমরা এরকম করি, এবার ধরো আমাদের দেশের লোক বাইরে থেকে 400 কোটি টাকা কামালো, এবং বাইরের দেশের লোকেরা আমাদের দেশ থেকে 500 কোটি টাকা নিয়ে গেল, কামিয়ে নিয়ে গেল। তখন আমাদের NFIA কত হবে? মাইনাসে চলে গেল, দেখো -100। তাহলে আমাদের এই -100 হলে এই NFIA-র মান পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে, পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে। তোমরা প্রফিট করবে না লস করবে সেটা তোমাদের এই দুটোর মাইনাস বিয়োগফলের মাধ্যমে বোঝা যাবে, এটা আমাদের দরকার। এবার আমরা নেক্সট আসবো খুব একটা ইম্পর্টেন্ট, খুব একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে। এবার আমরা দেখো স্ক্রিনে যেটা দেখাচ্ছে GDPMP, GNPMP, NDPMP, NNPMP, সেম অপোজিটে GDPFC, GNPFC, NDPFC, NNPFC। এই যে লকডাউনের সিচুয়েশনের পর যে আমাদের দেশের জিডিপি কমে গেছে, অর্থাৎ কি আমাদের দেশের এই জিডিপি ব্যাপারটা কি, অনেকে বলছে যে জিডিপি কমেছে, এই মতবাদ দিচ্ছে। অনেকে জানেন না এই জিডিপি ব্যাপারটা কি, আবার অনেকে জানেন, জেনে বুঝে বলে যে জিডিপি কেন কমে গেছে, এই কীভাবে কমেছে। জিডিপি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে হচ্ছে এগুলো সব এগুলো এই তোমরা 8টা জিনিস দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই 8টা হচ্ছে ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট করার কিছু প্রসেস। এই 8টা পদ্ধতিতে আমাদের জাতীয় আয় পরিমাপ করা হয়, দেশের মোট কত ইনকাম হলো, কত লস হলো, এই সমস্ত কিছু এটার মাধ্যমে প্রকাশ করা হয়, এই 8টা জিনিসের মাধ্যমে। কঠিন জিনিস না, সোজা জিনিসই, আমাদের আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে হবে। তার আগে একটা জিনিস দেখে নিতে হবে আমাদেরকে, এই ব্যাপারটা, এই চার্টটা দেখতে হবে। এই চার্টটা দেখলে আমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, জাতীয় ইনকাম ন্যাশনাল ইনকাম কীভাবে মানে তৈরি করে, কীভাবে বানায়, খুবই সোজা মনে হবে। এই চার্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস, গ্যারেন্টি দিয়ে বলবে এই চার্টটা কোথাও পাবে না তুমি, শিখে নিও। দেখো তাহলে প্রথমে আমাদের কি দিয়েছে, আচ্ছা আগে আমরা একটা জিনিস দেখে নিই। এখানে দেখো জিডিপি সাবস্ক্রিপ্টে এমপি, অপোজিটে দেখো জিডিপি সাবস্ক্রিপ্টে এফসি। এই জিডিপি এমপি কী, এই জিডিপি এফসি কী, এই এমপি এফসি এগুলো কী, তারপর জি কী, ডি কী, পি কী, এগুলো সব কোয়েশ্চেন থাকতে পারে যে এগুলো কী, ব্যাপারটা কী। আমি আগে বলে দিই ভাঙিয়ে। জিডিপি এমপি মানে হচ্ছে গিয়ে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইন মার্কেট প্রাইস। জি ফর গ্রস স্থূল, ডি ফর ডোমেস্টিক মানে অভ্যন্তরীণ, পি ফর প্রোডাক্ট, এমপি মানে হচ্ছে মার্কেট প্রাইস, আর জিডিপি এফসি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইন ফ্যাক্টর কস্ট। জিএনপি মানে হচ্ছে এখানে এই এনটা হলো গিয়ে ন্যাশনাল, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইন মার্কেট প্রাইস। অপোজিটে দেখছি
জিএনপিএফসি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইন ফ্যাক্টর কস্ট। তারপরে আসছি এনডিপিএমপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট ইন মার্কেট প্রাইস। তারপরে আসছি নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। লাস্টে আসছি এনএনপিএমপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট ইন মার্কেট প্রাইস। লাস্টে আসছি এনএনপিএফসি, নেট ন্যাশনাল প্রোডাক্ট ইন ফ্যাক্টর কস্ট। এর ব্যাপারটা হচ্ছে এগুলো কীভাবে মাপবো, তার জন্য আমাদের এটা জানতে হবে। এবার আমরা এই চার্টটা দেখি। এই চার্টে কী বলছে, প্রথমে এটা দেখব, এই খোপটা কি বলছে, গ্রস থেকে নেটে যেতে। গ্রস কি, গ্রস মানে স্থূল, আর নেট মানে হচ্ছে গিয়ে নিট ব্যাপার। আচ্ছা, এই গ্রস আর নিটের প্রথমে পার্থক্যটা বুঝিনি। ব্যাপার দুটো কি, গ্রস মানে কোনো একটা জিনিস উৎপন্ন করলে টোটাল যে ব্যাপারটা আছে, ধরো তোমার কোনো একটা দ্রব্য উৎপন্ন করলে সেটার প্রতি তোমার যে টোটাল যে সেটা থেকে আয়টা হবে, ঠিক আছে, টোটাল যে আয়টা, কোনো একটা ধরো একটা চিপসের প্যাকেট কিনলে বা চিপস ধরো তুমি বেচলে, ঠিক আছে, তো চিপসের প্যাকেটটার দাম 5 টাকা, ঠিক আছে, তোমার কাছে হাতে আসলে কত, 5 টাকা। এটা হচ্ছে তোমার গ্রস। আর নেটে কী হবে গিয়ে, এই 5 টাকার মধ্যে তো 5 টাকাটি তোমার না, এর মধ্যে 5 টাকা শ্রমিককে কিছু খরচ দিতে হবে, উৎপন্ন করলে সেটা দিতে হবে, সেটা যে উৎপন্ন দ্রব্য তার পিছনে চিপসটা বানাতে গিয়ে করেছো সেটা দিতে হবে। এরকম বিভিন্ন জিনিস দেওয়ার পর দেখবে তোমার হাতে হয়তো লাভ আসলো 1 টাকা, এই 4 টাকা বেরিয়ে গেল, তো তোমার নেট কি 1 টাকা। নেট মানে হচ্ছে গিয়ে তোমার যে মেইন অংশটুকু তুমি পাচ্ছ, যে নিট ব্যাপার, একটা নিট ব্যাপার। গ্রস মানে হচ্ছে গিয়ে সব কিছু চিপসের প্যাকেটের ক্ষেত্রে সব কিছু সবাইকে বিলিয়ে দিলে। এই গ্রসের মধ্যে সমস্ত কিছু জড়িয়ে আছে। এই গ্রসের মধ্যে শ্রমিকের মজুরি, তারপর সংগঠনকে যে মুনাফা দিতে হবে, সমস্ত কিছু জড়িয়ে আছে এই গ্রসের মধ্যে। আর নিট কি, নিট হচ্ছে মেন যে আমার কাছে লাভটা হচ্ছে সব কিছু বাদ দিয়ে, সেটা হচ্ছে আমার কাছে নিট। তো এই দুটোর পার্থক্য বোঝা গেল, গ্রস আর নিট কী হচ্ছে। এবার এই গ্রস আর নেটটিকে মানে গ্রস থেকে নেটে যেতে আর নেট থেকে গ্রসে আসতে কী কী করতে হবে, এই দুটো আমাদের জানতে হবে। আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে লাগবে। এই চার্টটা দেখে নাও ভালো করে বুঝবে। ধরো আমি গ্রসে আছি, গ্রস থেকে নেটে যাব, কি দরকার, মানে ব্যাপারটা হচ্ছে স্থূল আছে, টোটাল জিনিসটা আছে, একটা দ্রব্য আছে, ওখান থেকে আমার ওই দ্রব্যটার নিট ভ্যালুটা লাগবে, আমার কতটা আমার ওখান থেকে লাভ হলো, তো সেই দ্রব্যটা উৎপন্ন করে কতটা লাভ হলো, সেই টোটাল দ্রব্যটা হচ্ছে গ্রস প্রোডাক্ট। এখান থেকে আমি নিট প্রোডাক্টটা নিতে চাই, যে কতটা লাভ হলো। তাহলে কী করতে হবে আমাকে, তার প্রতি যে সমস্ত খরচ দিয়েছি, গ্রসের উপর যে সমস্ত খরচ দিয়েছি সে খরচগুলো বাদ দিয়ে দেবো। সে খরচগুলো বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর থাকবে যেটা পড়ে থাকবে সেটাই নিট। যেমন ধর একটা চিপসের প্যাকেট গ্রস হলো, গ্রসের উপর যে আমি যে খরচ ক্ষয়ক্ষতি, মানে আগেই বুঝিয়েছি যে ডেপ্রিসিয়েশন মানে অবচয় বা ক্ষয়ক্ষতি, সেই চিপসের প্যাকেটটা বানাতে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে, যা টাকা পয়সা করতে হয়েছে, সেগুলো বাদ দিয়ে যেটা পড়ে থাকবে, 4 টাকা হয়েছে, সমস্ত সবাইকে বিলিয়ে দিলাম, 4 টাকা দিয়ে দিলাম সবাইকে, ওই 1 টাকাটা যেটা পড়ে আছে সেটা হচ্ছে আমার নিট, সেই 1 টাকা হচ্ছে আমার ইনকাম, নিট। তেমনই নিট থেকে গ্রসে যেতে গেলে ওই 1 টাকা, ধরো তোমার চিপসের প্যাকেট থেকে 1 টাকা তোমার নিট হলো, এবার তুমি ওখান থেকে গ্রসে কী করে যাবে, ঠিক উল্টোভাবে ডেপ্রিসিয়েশন অ্যাড করে দেবে, তার সঙ্গে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতিটা অ্যাড করে দেবে, দেখবে গ্রস ভ্যালু পেয়ে যাবে। তো অতএব গ্রস থেকে নিটে যেতে গেলে ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হয়, নিট থেকে গ্রস যেতে গেলে ডেপ্রিসিয়েশন অ্যাড করতে হয়। স্বাভাবিক, এটা আশা করি বুঝেছো। ব্যাপারটা কীরকম হলো, গ্রস মানে টোটাল ভ্যালুটা, তো তার থেকে তুমি নিটে যেতে গেলে তার মধ্যে যে অংশগুলো তুমি অ্যাড করেছো, যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানে তোমার যাদের টাকা দেওয়া দিয়েছো, সে ডেপ্রিসিয়েশন একদিক থেকে, এটা ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দিলে, তো বাদ দেওয়ার পরে নিট ভ্যালুটা পড়ে থাকলো। এরপর নিট থেকে তুমি আবার সেই ডেপ্রিসিয়েশন অ্যাড করলে সে গ্রস ভ্যালুতে চলে যাবে। তো নেক্সট আসছি মার্কেট প্রাইস, ফ্যাক্টর কস্ট। মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্ট এই দুটো জিনিস কি, মার্কেট প্রাইস মানে হচ্ছে বাজার মূল্য, আর ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে উৎপাদন মূল্য। বাজার মূল্য কি, কোনো এই চিপসের প্যাকেট দিয়ে উদাহরণটা দিচ্ছি আবার। ধরো একটা চিপসের প্যাকেটের দাম ধরো বাজারে বেচা হচ্ছে 5 টাকা করে,
যে এমআরপি ব্যাপারটা থাকে না, এমআরপি 5 টাকা। তো এই 5 টাকা হচ্ছে বাজারে বেচা হচ্ছে। এই এবার এটাই যখন কোনো কোম্পানিতে উৎপন্ন হবে, তখন যে কোম্পানি যে ওটা তৈরি করতে যে খরচটা হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। সে ফ্যাক্টরিতে যে পরিমাণ তৈরি হয়েছে তার পরিমাণে যে উৎপন্ন যে টাকাটা লেগেছে সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। উৎপন্ন করতে যে টাকাটা লেগেছে সেটা ফ্যাক্টর কস্ট, আর মার্কেটে যে দামে বেচা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট প্রাইস। তো এই দুটোর মধ্যে সম্পর্কটা কীরকম? মার্কেট প্রাইস থেকে যখন তুমি ফ্যাক্টর কস্টে যাচ্ছ তখন তোমাকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স এনআইটি এটা দিতে হবে। আর ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যেতে গেলে এনআইটি প্লাস করতে হবে। তো কীরকম ব্যাপারটা? ধরো কোনো দ্রব্য বাজারে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, সেই দ্রব্যটা যখন তুমি মার্কেটে ছাড়বে তারপর তো তোমাকে একটা ট্যাক্স পড়তে হবে, ট্যাক্স দিতে হবে। একটা দ্রব্য তুমি 4 টাকায় বা 3 টাকায় ধরো বেচে মানে দ্রব্যটা বানালে, একটা 5 টাকার জিনিস তুমি মার্কেটে যখন 5 টাকায় বেচবে, দ্রব্যটা তোমার সব কিছু দিয়ে শ্রমিককে মজুরি দিলে, সব কিছু দিলে, ওর মধ্যে যা মেটেরিয়ালস সেগুলো দিলে, সব গিয়ে তোমার 3 টাকা খরচ হলো। বা সরকার কি ছেড়ে দেবে তোমাকে? সরকারের উপর ট্যাক্স নেবে, একটা ট্যাক্স নেবে। ওই ট্যাক্সটা তুমি যখন দিচ্ছ তখন সেটা মার্কেট প্রাইসের মধ্যে ওই 5 টাকা এমআরপির মধ্যে ইনক্লুডিং অফ অল ট্যাক্সেস থাকে, সে ট্যাক্স অ্যাড করে মার্কেটে বেচা হচ্ছে, ঠিক আছে। তাই জন্য যখন ফ্যাক্টরি কস্ট থেকে যখন মানে কোম্পানিতে যে উৎপন্ন হলো সেটাকে যখন তুমি মার্কেটে ছাড়বে তো তোমাকে ট্যাক্স দিতে হবে। তাই জন্য লেখা আছে ফ্যাক্টরি কস্ট থেকে মার্কেট প্রাইসে যেতে গেলে ট্যাক্সটা দিতে হচ্ছে। আর যখন তুমি মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টরি কস্টে আসতে যাচ্ছ, ধরো 5 টাকা মার্কেট প্রাইস, এবার তুমি ফ্যাক্টরি কস্টে আসতে যাচ্ছ যে এই পরিমাণ টাকায় কত লেগেছে, এটা তৈরি করতে কত লেগেছে, তখন তুমি এই ট্যাক্সটা মাইনাস করে দিলে, কারণ তো সেটা মার্কেটে হয়নি, সেটা এখনও তুমি চলে গেলে কোম্পানিতে থাকাকালীন তো ট্যাক্স পড়বে না, যখন সেটা মার্কেটে ছাড়বে তখন ট্যাক্স পড়বে। তার জন্য তখন আমাকে তোমার এই নেট ইনডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে গিয়ে মাইনাস করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? তো নেক্সট আসবো ন্যাশনাল আর ডোমেস্টিক। এটা জানোই মোটামুটি, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, ডোমেস্টিক মানে হচ্ছে অভ্যন্তরীণ। জাতীয় ব্যাপারটা কি? দেশের মানে জাতীয়, এক সেকেন্ড, ডোমেস্টিক মানে দেশের অভ্যন্তরে, আর জাতীয় মানে হচ্ছে বাইরের দেশে, সারা বিশ্বের সঙ্গে। এই দুটো ব্যাপার হচ্ছে ডোমেস্টিক দেশের অভ্যন্তরে, আর ন্যাশনাল মানে হচ্ছে সারা বিশ্বের বাইরের মধ্যে। এই দুটোর মধ্যে সম্পর্কটা কীরকম আসছে? কোনো জিনিস, এবার কোনো একটা দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপন্ন করলে সেই দ্রব্যটাই যখন বাইরের দেশে যখন বিক্রি করবে তখন বেশি দামেই তো বেচবে, দেশের মধ্যে যা বেচবে তা দেশের বাইরে তো আরও বেশি দামে বেচবে। তো সেই এনএফআইতে বুঝিয়েছিলাম যে আমরা বাইরে থেকে যেটা কামাবো সেটাই পাবো আমরা এনএফআইয়ে, বাইরে থেকে যে এক্সট্রাটা কামাবো সেটাই এনএফআইয়ে। এর মান পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো যখন ডোমেস্টিক থেকে আমরা ন্যাশনালে যাব, জাতীয়তে যাব, অভ্যন্তরে উৎপন্ন করেছি কিন্তু এটা আমি বাইরের দেশে বেচবো, তো বাইরের থেকে যে মুনাফাটা পাবো, এনএফআইটা পাবো, সেটা অ্যাড করতে হবে যখন জাতীয়তে যাব। এবং যখন জাতীয় থেকে ডোমেস্টিকে আসবো, তাহলে অর্থাৎ কি, দেশে ফিরে আসলাম, তাহলে আমার আর ওই বাইরের দেশে বেচা হলো না, অর্থাৎ এনএফআইটা আমার আর লাগলো না, তাহলে মাইনাস করে দিতে হবে। এই তিনটে চার্ট একদম মাথায় গুলিয়ে খেতে হবে। এই তিনটে মানে মোটামুটি একটা সোজা জিনিস, তিনটে ধারণাটা একটা সোজা জিনিস। এটা মনে রাখলে পুরো এই চ্যাপ্টারটা খুবই ইজি মনে হবে, খুবই ইজি। এই ন্যাশনাল ইনকাম যে মেজারমেন্টের ব্যাপারগুলো হয়, এই মেন ধারণা এই তিনটে জানলে সব পারবে, নিজেরাই বলতে পারবে। এরপরে আরও খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এবার আসছি জিডিপি এমপি কাকে বলে। জিডিপি এমপি কাকে বলছে, সবার আগে বলে দিই একটা কথা, এই যে এখানে 8টা জিনিস আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এর মধ্যে আমরা যে কোনো একটা পেয়ে গেলে আমরা বাকি 7টা ইজিলি বের করতে পারবো। কি করে? এই চার্টের মাধ্যমে।
এই চার্টের মধ্যে আমরা যা খুশি দিয়ে দেবে, যা খুশি বের করতে পারবো। জিডিপি এমপি থেকে এনএনপিএফসিও বের করতে পারবো, এটা দিয়ে দিলে এটা বের করতে পারবো, এটা দিয়ে দিলে এটা 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 যা খুশি সব বের করতে পারবো। অর্থাৎ আমাকে যে কোনো একটা বের করতে হবে। তাহলে আমি সবার আগে প্রথমেরটাই বের করি। জিডিপি এমপি কাকে বলে? কি বলছে? কোনো একটি নির্দিষ্ট বছরে একটি নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ সীমানার মধ্যে সমস্ত ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় দিতে হবে, নির্দিষ্ট একটি ভৌগোলিক ক্ষেত্র দিতে হবে, আগেও বলেছি। তো একটি নির্দিষ্ট বছরে একটি নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ সীমানার মধ্যে উৎপাদিত সকল চূড়ান্ত দ্রব্য ও সেবা কার্যের বাজার মূল্যের সমষ্টিকে বলা হচ্ছে জিডিপি এমপি। অর্থাৎ কি? একটি নির্দিষ্ট সময় একটি দেশের মধ্যে যে সমস্ত দ্রব্য ও সেবা কার্য উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে জিডিপি এমপি, বাজার দামে স্থূল অভ্যন্তরীণ উৎপাদন। অর্থাৎ কি? এই জিডিপি আগে বলেছি স্থূল অভ্যন্তরীণ উৎপাদন মানে হচ্ছে গিয়ে দেশের মধ্যে বাইরের লোকও যা খুশি মানে বিদেশ থেকেও লোক এসছে আমাদের দেশে, কিছু ইনকাম মানে তৈরি বৈরি করে কিছু কামাচ্ছে, আমাদের দেশের লোকও তো কামাচ্ছেই। এই দুটো যোগফলই কিন্তু, এখানে কিন্তু কোনো এক্সট্রা কিছু না, মানে দেশের মধ্যে মোট যা উৎপন্ন হচ্ছে, কত আমাদের দেশের আয় কত, ব্যয় কত, এগুলো আমরা এখানে ভাবতে যাবো না। এখানে দেশের মধ্যে যে কী উৎপন্ন হয়েছে, কত পরিমাণ উৎপন্ন হয়েছে, তার মধ্যে কত পার্সেন্ট বাইরের লোক নিয়ে যাবে এটা ভাববো না, ভাববো কত পরিমাণ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে কি আমার জিডিপি, জিডিপি এমপি। এটাই যখন মার্কেট প্রাইস হবে সেটাই এমপি। এবার এখান থেকে জিডিপি এফসিতে যেতে গেলে কী করতে হবে দেখেছিলাম, সরি, জিডিপি এমপি থেকে যখন আমরা মার্কেট জিডিপি এফসিতে যাব তখন আমাকে এক্সট্রা কী কী লাগবে দেখো। জি সেম আছে, ডি সেম আছে, পি সেম আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তো প্রোডাক্ট থাকে। এবার শুধু আমাকে চেঞ্জ করতে হবে কি, এমপি থেকে আমাকে এফসি যেতে হবে। তো এমপি থেকে এফসি যেতে গেলে আমরা কী শিখেছিলাম দেখো, কোথায় আছে? এমপি থেকে এফসি যেতে গেলে মার্কেট প্রাইস থেকে যখন আমাকে এফসিতে যেতে হবে তখন আমাকে নেট ইনডাইরেক্ট ট্যাক্সটা মাইনাস দিতে হবে। তাহলে অর্থাৎ কি, এটা মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স যখন দিয়ে দেবো তখন আমরা কি পাচ্ছি, ইকুয়ালস টু জিডিপি এফসি। বোঝা গেল? জাস্ট কিছু না, জাস্ট আমাদের দেখে নিতে হবে যে আমাদের কি দিয়েছে এবং কি বের করতে হবে। যদি আমাদের ধরো দিয়ে দেয় এনডিপি এমপি, এখান থেকে ধরো বের করতে দিয়েছে জিএনপি এফসি, তো আমরা কী করবো দেখো, প্রথমেই দেখে নিতে হবে আমাদের এখানে এন আছে, নিট, এখানে আছে গ্রস, জি ফর গ্রস। তো নেট থেকে আমাদের প্রথমে দেখে নেট থেকে আমাদের গ্রসে যেতে হবে। তো নেট মানে হচ্ছে আমরা প্রথমেই পড়েছিলাম, পরের স্লাইডে দেখে নাও, নিট থেকে গ্রস। তো নিট থেকে গ্রসে যেতে গেলে ডেপ্রিসিয়েশন অ্যাড করতে হবে, গ্রস থেকে নিটে যেতে গেলে ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। এবার নিট থেকে গ্রসে যেহেতু যেতে বলেছে, নিট মানে আমাদের নিট ভ্যালুটা, সেখান থেকে গ্রস মানে হচ্ছে কি ডেপ্রিসিয়েশন অ্যাড করতে হবে নিটের সাথে ডেপ্রিসিয়েশন অ্যাড করলে তবেই তো আমরা গ্রসটা পাবো। টোটাল ওটা তৈরি করতে কত কী খরচ হয়েছে টোটালটা চেয়েছে, তাহলে এন থেকে জিতে যেতে গেলে আমাকে আগে ডেপ্রিসিয়েশনটা অ্যাড করতে হবে, ডেপ্রিসিয়েশন ডিইপি। আর কি বলেছে তারপরে সেকেন্ড আছে এখানে ডি, এখানে আছে এন। ডি মানে ডোমেস্টিক, এন মানে ন্যাশনাল। তো ডোমেস্টিক থেকে যখন ন্যাশনালে যাব তখন আমরা ওই সূত্র অনুসারে আমরা বাইরে থেকে এনএফআই এটা নেব, এনএফআই এটা বাইরের থেকে যে আয়টা হচ্ছে সেই এনএফআইটা অ্যাড করব, প্লাস এন এফ আই এ, এনএফআইটা অ্যাড করব। নেক্সট কী আছে? পি, তো পি সব ক্ষেত্রেই সমান থাকবে পি। তো এমপি থেকে এফসি, আগেরটাতেই বলেছি, এমপি থেকে এফসি মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যেতে গেলে যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা আমাকে সরাতে হবে, সেই ট্যাক্সটা মাইনাস করতে হবে। তাই জন্য নেট ইনডাইরেক্ট ট্যাক্স ইকুয়ালস টু জিএনপি এফসি। এইভাবে আমরা সমস্ত কিছু বের করতে পারবো, সমস্ত কিছু, যে কোনো একটা দেবে, ওই তিনটে শুধু ওই তিনটে আমাদের মাথায় রাখতে হবে ঠোঁটস্থ করে।
এই তিনটে আমাদের একদম এই তিনটে সূত্র পুরো ঠোঁটস্থ করে রাখতে হবে, তবেই আমরা সমস্ত যা দেবে তাই বের করতে পারবো। তোমাকে বলো না যা দিক তুমি যে কোনো একটা বলবে, ধরো বলবে জিএনপি থেকে এনএনপিএফসি যাব, তো এই গ্রস থেকে নিট, তারপর ন্যাশনাল থেকে এখানে ন্যাশনালই আছে, এখানে এমপি থেকে জাস্ট এফসি চেঞ্জ করে দেবো, ওইগুলো জাস্ট অ্যাড করবো, মাইনাস প্লাস করবো, মাইনাস প্লাস করলেই আমরা ওইটা পেয়ে যাব। এই একটা সূত্র ধরে আমরা সমস্ত কিছু বের করতে পারবো। তো নেক্সট ক্লাসে আমরা পড়বো এবার এই যে ন্যাশনাল ইনকাম করছে, এই ন্যাশনাল ইনকাম করার তিনটে প্রসেস আছে, সেই তিনটে প্রসেস নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। এবং আরেকটি বিশেষ জিনিস আছে, আয়ের বৃত্ত স্রোত। এই দুটো জিনিস নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। এক হচ্ছে গিয়ে ন্যাশনাল ইনকামের কী কী প্রসেস আছে, মেথড আছে সেইটা, আর হচ্ছে আয়ের বৃত্ত স্রোত, এই দুটো নিয়ে। তার আগে এই ভিডিওটা তোমরা যারা দেখছো, এই ব্যাপারগুলো, এই 8টা জিনিস তোমরা আগে পুরো বুঝে নেবে। আর শুরুতে যে জিনিসগুলো বুঝিয়েছি, স্টক ফ্লো, ইন্টারমিডিয়েট গুডস, ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েট গুডস আর ফাইনাল প্রোডাক্ট, এই দুটো খুবই জরুরি। এরপর যখন আমরা ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট করব, ওই দুটো জিনিস খুবই জরুরি। তো ওই দুটো জিনিস বোঝা গেছে আশা করি, তো একটু দেখে নিও। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।